আচ্ছা, আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব ঠান্ডা লড়াই, এক মেরুকরণ, দ্বিমেরুকরণ আর জোট নিরপেক্ষতা, এইগুলো নিয়ে যে দুটো ভিডিও করা আছে, দুটো ক্লাস আগের দিন করানো হয়ে গেছে। আজকে কোশ্চেন আনসার আমরা দেখব। কোশ্চেন আনসারগুলো গুরুত্বপূর্ণ, এর মধ্যেই 8টা কোশ্চেন কমন পড়বে এই চ্যাপ্টার থেকেই। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে নাও, 8টা কোশ্চেন এখান থেকেই কমন পড়বে। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, আনসারগুলো মেলাবে তোমরা। ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? অপশন হবে বার্নার্ড বারুচ। বার্নার্ড বারুচ অপশন হবে খ, উত্তর হবে বার্নার্ড বারুচ। তারপরে 2 নম্বর কোশ্চেন, ঠান্ডা লড়াই কথাটিকে জনপ্রিয় করে তোলেন কে? আনসার দাও সবাই। ওয়াল্টার লিপম্যান। ক হবে ক, ওয়াল্টার লিপম্যান। 3 নম্বর কোশ্চেন, ঠান্ডা লড়াই মূলত কোন দুটি মহাশক্তির মধ্যে সংগঠিত হয়েছিল? একদম, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। সবাই মিলে আনসার দেবে যারা পারবে, তাহলে অপশন খ ঠিক হবে। তারপরে 4 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, শুরু হয় কবে থেকে? 1939 থেকে 1945। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তারপরে 5 নম্বর, ন্যাটো কবে গঠিত হয়? আবার জোর করে বলো। 1949 সালের 4 এপ্রিল ন্যাটো গঠিত হয়। ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো কে গঠন করে? ইউএসএ একটা সামরিক, পশ্চিমী সামরিক জোট। এইটাই একটা কোশ্চেন আসতে পারে, কি পশ্চিমী? ন্যাটো কি? ন্যাটো হলো পশ্চিমী সামরিক জোট। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাটো পশ্চিমী সামরিক জোট কি করেছিল, কারা তৈরি করেছিল? ইউএসএ, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে চলে এসো 6 নম্বর কোশ্চেন, ন্যাটো এর সম্পূর্ণ রূপ কোনটি? ন্যাটো বলো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে অপশন কি হবে? এই যে নর্থ, গ, অপশন গ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, ন্যাটোর পূর্ণরূপ। তারপরে 7 কোশ্চেন, ন্যাটো কোন মহাশক্তির নেতৃত্বাধীন সামরিক জোট? মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটো হচ্ছে কে করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে 8 নম্বর, ওয়ারাস চুক্তি। ওয়ারাস মানে হচ্ছে ওয়ারসাও চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1955। ভেরি গুড, 1955 সালে ওয়ারাস চুক্তি। ওয়ারাস চুক্তি কার উদ্যোগ, কোন দেশের উদ্যোগে গঠিত হয়? সোভিয়েত ইউনিয়ন। অপশন খ, সোভিয়েত ইউনিয়ন, রাইট আনসার। তারপরে 10, ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? 1947। ভেরি গুড, যারা পারবে সবাই আনসার দেবে। 1947 সালে ট্রুম্যান নীতি। ট্রুম্যান কোথাকার রাষ্ট্রপতি ছিল? ইউএসএ রাষ্ট্রপতি ছিল ট্রুম্যান, ডেভিড ট্রুম্যান। তারপরে 11 কোশ্চেন, মার্শাল পরিকল্পনা কবে গ্রহণ করা হয়? 1947। দেখো এখানে অপশন নেই 1948। মার্শাল পরিকল্পনা হয় কবে? 1948-এ কার্যকর হয়, কিন্তু গ্রহণ করা হয় 1947-এ। যদি 1947 বাদ দিয়ে 1948 অপশন থাকে, তাহলে 1948-ই করবে। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, তারপরে 12 কোশ্চেন, লৌহ জবনিকা, লৌহ পর্দা বা আয়রন কার্টন। বারবার বলেছি আগের দিন, লৌহ জবনিকা কে করেছে? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল কোথাকার প্রাইম মিনিস্টার ছিল? না, উইনস্টন চার্চিল ব্রিটেনের ছিল। উইনস্টন চার্চিল ছিল ব্রিটেনের প্রাইম মিনিস্টার। আচ্ছা, তাহলে অপশন হবে উইনস্টন চার্চিল। আচ্ছা, চার্চিল তার বিখ্যাত ফুলটন বক্তৃতা কবে দিয়েছিল? 1946 সালে ফুলটন বক্তৃতা। 1945-এ ইয়াল্টার পটসডাম সম্মেলন। 1946-এ ফুলটন বক্তৃতা। 1947-এ ট্রুম্যান নীতি। 1948-এ মার্শাল পরিকল্পনা। 1949-এ ন্যাটো। এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে কোনটা অপশন বলবো? 11 বললাম তো, 11 হচ্ছে 1947-এ, আর 13 হচ্ছে
13 হচ্ছে 1946, আনসার হবে। 14 দ্বিমেরুকরণ বলতে বিশ্ব রাজনীতিতে কি বোঝায়? দ্বিমেরুকরণ, বাইপোলারিটি মানে কি? দুটো শক্তি দুদিকে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে সোভিয়েত ইউনিয়ন। গোটা ওয়ার্ল্ড দুটো মেরুতে ভাগ হয়ে গেছে কখন? 1945-এর পর থেকে, যখনই ঠান্ডা লড়াই শুরু হলো তখন থেকেই। দেখ এইগুলো বোঝার কোশ্চেন কিন্তু, নাহলে মুখস্থ করে আনসার দিতে পারবি না। ভালো করে বোঝ, গোটা ওয়ার্ল্ড দুটো শক্তিতে পরিণত হয়েছে, দুটো শক্তি চালাচ্ছে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে ইউএসএসআর। তাহলে দুজনের মধ্যে ভাগ হয়ে গেছে, এইটাকে বলা হচ্ছে বাইপোলারিটি, মানে দ্বিমেরুকরণ বিশ্ব রাজনীতিতে। 1945 থেকে কতদিন চলেছিল? 1991 অবধি। 1945 থেকে 91 কি হয়ে গেল? 91 ইউএসএসআর ভেঙে গেল, ইউএসএসআর পতন হয়ে গেল, সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তখনই দ্বিমেরুকরণ রাজনীতি শেষ হলো। দিয়ে কি শুরু হয়ে গেল? কে জিতে গেল? সুপার পাওয়ার আমেরিকা। তাহলে এক মেরুকরণ রাজনীতি তখন থেকে শুরু হলো। কবে থেকে? 1991 থেকে, 1991 থেকে। তারপরে কোশ্চেন 15। আচ্ছা, খ হবে অপশন, দুটি মহাশক্তির কেন্দ্রে ক্ষমতার কেন্দ্রীভবন। দুটি মহাশক্তির কেন্দ্রে ক্ষমতার কেন্দ্রীভবন। তারপর 15 যে কিউবা সংকট, একদম ইতিহাসে পড়েছিস, আমিও ভিডিওতে বারবার বলেছি, কিউবার ঘটনাও বলে দিচ্ছি, তোদের গল্পও বলেছি কিউবা সংকট কীভাবে হয়। 1962 সালে এই কিউবা সংকটই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারতো আমেরিকা আর ইউএসএসআরের জন্য, কিন্তু সেটা দেখবি, ভিডিওতে বলেছি, ওটা ভালো করে দেখবি আবার। তারপরে বার্লিন প্রাচীর কবে ভেঙে ফেলা হয়? 1985। আর অপশন আছে এইদিকে 1989, 90, 91। ভালো করে বোঝ, বার্লিনের ঘটনা শোন। বার্লিনে প্রাচীর দেয় সোভিয়েত ইউনিয়ন, প্রথমে বার্লিন অবরোধ করে 1900 কত সালে? 1948 সালে প্রথম বার্লিন অবরোধ করে, ঠিক আছে। জার্মানির বার্লিনে কি হয়? অবরোধ করে 1948 সালে। আমেরিকা কি করে? এয়ার স্ট্রাইক করে, ওখান থেকে বার্লিন অবরোধ প্রত্যাহার করে কত সালে? 49 সালেই, এক বছর পরেই বার্লিন প্রত্যাহার করে নেয়। আর তারপরে আবার 1961 সালে বার্লিন প্রাচীর দেয়, এবার আর অবরোধ করে না বার্লিনকে। এই ইউএসএসআর কি করে? বার্লিন প্রাচীর দেয়। বার্লিন প্রাচীরটা আবার 1961 পরে 1989 বার্লিন প্রাচীর কি করে? ভেঙে ফেলে। কেননা ইউএসএসআর ক্ষমতা তো আস্তে আস্তে কমে যায়, ইউএসএসআর ক্ষমতা কমে যায়, যখনই কমে যায় তখনই বার্লিন প্রাচীর কী করে? বার্লিনের লোকেরা মিলে বার্লিন প্রাচীর কী করে? ভেঙে ফেলে, ঠিক আছে। আর তখন থেকে কি হয়? দুই যে জার্মানি, তাদের কি হয়ে যায়? একত্রীকরণ ঘটে। তারপরে কোশ্চেন দেখো, তাহলে আনসার হবে কত? 1989। তারপরে দুই জার্মানির একত্রীকরণ কবে ঘটে? দুই জার্মানির একত্রীকরণ সেই একই সাল, 1989 ঘটবে দুই জার্মানি একত্রীকরণ। অপশন ক, ক হচ্ছে সঠিক আনসার। তারপরে মিখাইল গর্বাচেভ কবে সোভিয়েত ইউনিয়নে ক্ষমতা আসেন? কেউ বলতে পারবি? 1949-এ কথা থাকবে, সব থেকে শেষ ঠান্ডা লড়াইয়ের 1985-তে। 1985-তে ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে মিখাইল গোরবাচেভ একটু শান্তিপ্রিয় লোক ছিল। মিখাইল গোরবাচেভ দুটো নীতি নিয়ে আসে, পেরেস্ত্রৈকা আর গ্লাসনোস্ত। পেরেস্ত্রৈকা কথার অর্থ হলো পুনর্গঠন ও সংস্কার সাধন, আর গ্লাসনোস্ত কথার অর্থ হলো মুক্ত মনা হয়ে, খোলা মনে, উন্মুক্ততা হয়ে নিজের স্বাধীন চিন্তা ও মত প্রকাশ করতে পারবে। 1985-তে মিখাইল গোরবাচেভ আসে। কবে? 1985-তে রাষ্ট্রপতি হয়। এসেই কি কি নীতি নেয়? পেরেস্ত্রৈকা আর গ্লাসনোস্ত। এখানে অপশন খ ঠিক হবে। 19-এ পেরেস্ত্রৈকা এবং গ্লাসনোস্ত নীতির প্রবর্তক কে ছিল? পেরেস্ত্রৈকা, এই যে মিখাইল গোরবাচেভ, ঠিক আছে, নীতির প্রবর্তক। আচ্ছা, তারপরে কোশ্চেন অপশন ঘ হবে। 20-20-এর আনসার কী হবে? পেরেস্ত্রৈকা শব্দের অর্থ কী? কী বললাম? পুনর্গঠন ও সংস্কার সাধন, এই যে পুনর্গঠন। আর গ্লাসনোস্ত শব্দের অর্থ কি? উন্মুক্ততা বা অবাধ তথ্য প্রবাহ। বুঝতে পেরেছিস? আচ্ছা, 21 হয়ে গেল। তারপরে 22, সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক পতন কবে ঘটে? সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক পতন কবে ঘটে? 21 তো বললাম তো। আচ্ছা, সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক পতন ভাব, সোভিয়েত ইউনিয়ন কবে ঘটে পতন? 1991, ইউএসের কাছে হেরে যায়, ইউএসএসআর ভেঙে যায়, পতন ঘটে 1991, ঠান্ডা লড়াই শেষ, ঠিক আছে, 1991। তারপরে কোশ্চেন, ঠান্ডা লড়াই অবসান কবে ঘটে বলে ধরা হয়? ঠান্ডা, দেখ, বার্লিন প্রাচীর নির্মাণ কবে করা হয়? 61-তে, তখন হয়নি। আচ্ছা, কিউবা সংকট কবে হয়? 62-তে, তখন হয়নি। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়? 45-এ, তখন হয়নি।
তাহলে অপশান কী পড়ে থাকে? সোভিয়েত ইউনিয়নের পতন। সোভিয়েত ইউনিয়নের পতন মানে 1991। অপশান বাদ দিলেও আনসার হয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর, ঠিক আছে। ঠান্ডা লড়াইয়ের অবসান কবে ঘটে? এটার মতো একদম সহজ কোশ্চেন কিছু নেই, যদি ভালো করে পড়িস। প্রথম থেকে আমি এই কথাটাই বলে এসেছি। আচ্ছা, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতি কিরূপ আকার ধারণ করে? এক মেরু, দ্বিমেরু তো ঠান্ডা লড়াই চলছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই ঠান্ডা লড়াই। এই কথাটা বুঝতে পারছিস না? 45 থেকে 91 গোটা বিশ্ব কটা মেরু? দুটো মেরু। আর যখনই 91 হেরে যাচ্ছে একজন, তাহলে কটা পড়ে থাকে? সে তো বাচ্চাদের মতো সেই কটা ব্যাগে আম রয়েছে বা আপেল রয়েছে, এরকম যোগ বিয়োগের হচ্ছে হিসাব। তোদেরকে জাস্ট নর্মাল বলছি, ঠান্ডা লড়াই শুরু হয় কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, 1945 থেকে 91। এবারে এই সময় দুটো মেরু ছিল গোটা ওয়ার্ল্ডে, দুটো মেরু, দ্বিমেরু। এই টাইমের কোশ্চেন মানেই দ্বিমেরু। আর যখনই ঠান্ডা লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাচ্ছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র হয়নি, কে হারলো? ইউএসএসআর হেরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাহলে কে জিতলো? আমেরিকা। তাহলে আমেরিকা তখন থেকে সুপার পাওয়ার, মানে এক মেরু। গোটা বিশ্ব 1991 পর থেকে ক মেরু চলছিল? এক মেরু। আর এখন মাল্টিপোলারাইজেশন চলছে, বহু মেরু চলছে, ঠিক আছে। তারপরে সোভিয়েত ইউনিয়নের পতন পর বিশ্ব রাজনীতি কিরূপ আকার ধারণ করে? কী হবে? এক মেরু। তারপরে কোশ্চেন, সিয়াটো সামরিক জোট কবে গঠন হয়? সিয়াটো একদম এখানে বলা আছে, ভিডিওতে পরিষ্কার করে বলেছি। কত সাল? 1954 সাল। আনসার হবে 1954। জোট নিরপেক্ষ, জোট নিরপেক্ষতা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জোট নিরপেক্ষতা শব্দটি প্রথম হচ্ছে, হ্যাঁ, VK কৃষ্ণ মেনন। জোট নিরপেক্ষ শব্দটি প্রথম ব্যবহার করে VK কৃষ্ণ মেনন। তারপরে কোশ্চেন, জোট নিরপেক্ষতা আন্দোলনের প্রধান রূপকার স্থপতি কাকে বলা হয়? জওহরলাল নেহরু। একদম ইজি কোশ্চেন, জওহরলাল নেহরু। বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1955 সাল। বান্দুং সম্মেলন কত সাল? 1955 সাল। বান্দুং সম্মেলন কতগুলো আফ্রো এশীয় দেশ অংশগ্রহণ করেছিল? বান্দুং সম্মেলনে 29টি দেশ অংশগ্রহণ করেছিল। কটি? 29টি। আচ্ছা, বান্দুং সম্মেলন কেন বলা হচ্ছে? বান্দুং সম্মেলনেই প্রথমেই জোট নিরপেক্ষতার ব্যাপারটা আলোচনা হয়। ওখানে 10টি নীতি গৃহীত হয়েছিল, বুঝতে পেরেছিস? ওই নীতিগুলোই পরবর্তীকালে আলোচনা হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রথম শীর্ষ সম্মেলন 1961 সালে। কোথায়? বেলগ্রেডে। কোথায়? বেলগ্রেডে। এটা পরে আসছি, এটা হবে 1961 সালে। তারপরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেলগ্রেডে। যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড, ঠিক আছে। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন, বেলগ্রেড সম্মেলনে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? 25টি। কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? 25টি। পঞ্চশীল নীতি কবে স্বাক্ষরিত হয়? 1954 সালে। দেখ, পঞ্চশীল নীতিটা কী জন্য? ভারত জোট নিরপেক্ষ আন্দোলন করলো, কোনো জোটে যাব না, আগেই চীনের সাথে। ভারত 1954 সালে চীনের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত করলো। বললো কেউ কাউকে আক্রমণ করব না, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করব, কেউ কারুর অভ্যন্তরীণ ম্যাটারে হস্তক্ষেপ করব না। এইভাবে 5টা নীতি ঠিক করে নিল, ঠিক আছে, চীনের সাথে। তারপরে পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত ছিল? ভারত ও চীন। তারপরে ভারতের পক্ষে পঞ্চশীল চুক্তিতে কে স্বাক্ষর করেছিল 1954 সালে? কে ছিল? জওহরলাল নেহরু, ঠিক আছে। প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। তারপরে নিচের কে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন না? ছিল না কে? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল তো সেই কোথায় 45-এ 46-এ ফুলটন বক্তৃতার কথা সময় পড়েছিস, ঠিক আছে। আর তারপরে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা নাসের কোন দেশের লোক ছিল? আমি পরপর বলে দিয়েছিলাম। নাসের হচ্ছে কোথায়? মিশর। নাসের হচ্ছে কোথাকার? মিশরের। তারপরে কোশ্চেন, মার্শাল টিটো কোন দেশে ছিল? মার্শাল টিটো ছিল যুগোস্লাভিয়া। মার্শাল টিটো যুগোস্লাভিয়া। ইন্দোনেশিয়ার কোন নেতা ছিল? সুকর্ণ। ইন্দোনেশিয়ার। একদম ভিডিওতে পরিষ্কার করে বলে দিয়েছি তোদের, দেখ আগের দিন। তারপরে ঘানার কে ছিল? নক্রুমা। ঘানার ছিল নক্রুমা। আর ভারতের ছিল জওহরলাল নেহরু। আচ্ছা, তারপরে জোট নিরপেক্ষতার প্রকৃত অর্থ কী? জোট নিরপেক্ষতা, কোনো জোটে অংশগ্রহণ করব না, কিন্তু তা বলে কি বিশ্বের ওয়ার্ল্ডের যেসব বিষয়গুলো চলছে সেগুলো নিয়ে আলোচনা করবে না? অবশ্যই করবে, কিন্তু কোনো সামরিক জোটে যাবে না। কি যাবে না? কোনো সামরিক জোটে যাব না, ঠিক আছে। তাহলে এই দেখ গয়েরটা, সামরিক জোটের বাইরে থেকে স্বাধীনভাবে প্রতিটি আন্তর্জাতিক বিষয়ের বিচার করা, ঠিক আছে। তারপরে কোশ্চেন 41-এর পরে 42, জোট নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা বা নিরপেক্ষতা নয়। বল, এই 4 জনের মধ্যে জোট নিরপেক্ষতার সাথে যুক্ত কে আছে? জওহরলাল নেহরু। বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা, তারপরে
ন্যামের সম্পূর্ণ কথাটি কি? নন অ্যালাইন মুভমেন্ট। নন অ্যালাইন, অ্যালাইন মানে জোট, কোনো জোট থাকবে না, ঠিক আছে? নন অ্যালাইন মুভমেন্ট, নন অ্যালাইন মুভমেন্ট কোনটা? খ, অপশন খ হবে রাইট অ্যান্সার। তবে জোট নিরপেক্ষ আন্দোলনের সপ্তম শীর্ষ সম্মেলন, ভালো করে বলছি, এটা ঠিকই কোশ্চেন। অনেকগুলো সম্মেলন, তোদেরকে এত মুখস্থ করতে হবে না। কিন্তু এখানে দেখ, আমাদের এখানে এই কোশ্চেনটা দেওয়ার মানে কি? এইখানে কি অপশনটা তোরা চিনিস? এখানে হাভানা চিনিস, বেলগ্রেডে গেছিস, কায়রোতে গেছিস, কোথায় গেছিস? নয়াদিল্লি জানিস, চিনিস তো সবাই, তাহলে নয়াদিল্লি অপশন হবে। এটা হচ্ছে এই মাল্টিপল চয়েসের ট্রিকি কোশ্চেন। অতগুলো মুখস্থ করবো না। কেন দিয়েছে? যেবার ভারতে হয়েছে সেইবারে দিয়েছে, ঘুরে ফিরে এসে ওই কোশ্চেনটাকে, নাহলে এই কোশ্চেন দেবে না, ঠিক আছে? আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য দেখ, জোট নিরপেক্ষ আন্দোলন যেহেতু, নিশ্চয় তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে না, বিশ্বের সমস্ত দেশকে পরমাণুও দেবে না, আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করবে না। তাহলে কি করবে? সাম্রাজ্যবাদ, উপনিবেশ ও বর্ণ বৈষম্যের বিরোধিতা করবে। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণ বৈষম্য মানে বর্ণ নিয়ে যেন ঝামেলা না হয়, কারুর মধ্যে যেন ক্লাস নিয়ে মানে ক্লাস নিয়ে কি হয়, উঁচু নিচু, আর তারপরে হচ্ছে কেউ ব্ল্যাক কেউ হোয়াইট, এই নিয়ে কোনো যেন ঝামেলা না হয়, বর্ণ নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, বৈষম্য না হয়। ঝামেলা বলছি বৈষম্য। এই বর্ণ বৈষম্য বেশি দেখা যেত কোথায়? হোয়াইট রেভলিউশন, সেই আমেরিকায়। আমেরিকার বর্ণ বৈষম্যটা এই সাদার কালো ব্যক্তিদের মধ্যে ঝামেলা হয়। আচ্ছা, তারপরে বর্তমানে সাম্প্রতিক তথ্য অনুযায়ী জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশের সংখ্যা কত? সদস্য দেশের সংখ্যা 120টি। কী হবে? 120টি সদস্য। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশের সংখ্যা 120। আচ্ছা, নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গঠনের দাবি প্রথম জোরালোভাবে কে করেছিল? এই চারটের মধ্যে তোরা কাকে পড়েছিস? ন্যাটো পড়েছিস আর জোট নিরপেক্ষ পড়েছিস। তা ন্যাটো নিশ্চয়ই সামরিক জোট, ওরা যা এইসব বলবে না। তাহলে জোট নিরপেক্ষ দেশগুলোই ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, নিও মানে নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, ঠিক আছে? তারপরে তাহলে অপশন খ হবে আনসার। 48, ঠান্ডা লড়াইয়ের সময় ভারত কোন জোটের অন্তর্ভুক্ত ছিল? ঠান্ডা লড়াইয়ের সময় কোনো জোটে নয়, জোট নিরপেক্ষ ছিল। তারপরে কোশ্চেন, জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কোথায়? কটি? 10টি নীতি। ওই যে বান্দুং সম্মেলন নিয়েছিল, 10টি নীতি। তারপরে বর্তমানে এক মেরু বহুমেরু বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা সম্পর্কে কোনটি সঠিক? কয়েকটা? তৃতীয় বিশ্বের উন্নয়ন ও আন্তর্জাতিক মঞ্চে দর কষাকষির জন্য এর প্রাসঙ্গিকতা আজও রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের। এই হলো, এই কটা কোশ্চেন করবে। আগের ভিডিওটা দেখবি, আমি নোটস আরও দিয়ে দিচ্ছি, নোটসের মধ্যে স্ক্যানার থাকবে, সেটা স্ক্যান করে ভিডিওতে যেতে পারি, ভিডিও দেখে নোটসটা পড়বি, পুরো টানা সাজানো আছে।